আমার ছেলে মেয়ের কথা একবারও ভাবলো না যে আমি ওদের মারতেছি, তারপরে আমি ছেলে মেয়েটা কি হইব, এই মহিলাটা কি হইব, ভবিষ্যৎটা কি অন্ধকার করে দিবে। মানুষ তো লোভে পড়ে সবকিছু করে, এই জন্য ওরা লোভে পড়ে আমার মামার এই কাজটা করছে। আমার মামারে বলছে যে ওই তুমি তোমার মেন এই যে সোহানা মেটালটা আমাদের দিয়ে দাও, আর যদি তুমি সেটা না করো তাহলে প্রত্যেক মাসে আমি হিরো আলমের 7 দিনের জন্য মন্ত্রিত্ব পাই, একটা দিন বন্ধ করে দেবো, সকলের আগে আপনাদেরকে প্রমাণ করে দেবো বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর করতে হবে, কারণ আমরা অনেক জায়গা দেখেছি। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো ব্যবসায়ীকে ফাঁসর মেরে হত্যার পিছনের রহস্য, যা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো আমি আশা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি। মানুষ তো লোভে পড়ে সবকিছু করে, এই জন্য ওরা লোভে পড়ে আমার মামার এই কাজটা করছে। আমার মামারে বলছে যে ওই তুমি তোমার মেন এই যে সোহানা মেটালটা আমাদের দিয়ে দাও, আর যদি তুমি সেটা না করো তাহলে প্রত্যেক মাসে আমাদের 2 লক্ষ টাকা করে তোমাকে দিতে হবে। এখন আমার মামা বলছে যে আমি কষ্ট করে এগুলো সবকিছু আমার নিজের পরিশ্রম দিয়ে এগুলো করছি আমার বাচ্চাদের ভবিষ্যৎ গড়ার জন্য, আমি তোমাদের কেন শুধু শুধু 2 লক্ষ টাকা চাঁদা দিতে যাবো। আমার কাছে যে এই যে আপনার পাথর নিক্ষেপের ভিডিওটা আসে আপনার আগামীকাল 9টার দিকে, সকাল বেলা 9টার দিকে, তো ওইটাই আমি আমার একটা কলেজ আমি বরিশাল ভার্সিটিতে পড়ি, তো ভার্সিটির আমাদের পেজ আছে, পেজে আমি এটা আপলোড করি। আপলোড করার পরে এটা অনেকটা মানে 1 ঘন্টা না 2 ঘন্টার মধ্যে এটা সবার কাছে ছড়াই যায়। হ্যাঁ এটা প্রকাশ হয়েছে কালকে, কারণ আর এর আগেও আমার অনেকগুলো ফুটেজ ছিল, সিসিটিভি ফুটেজ আছে 7টা। সেটা হচ্ছে গিয়ে আপনার ওই যে আমার মামার সাথে যখন অফিসে বসে কথা হয় আমার মামারে, তখনই তারা ওইখানে বসে মারামারি শুরু করছে। শুরু করার পরে আমার মামার টানা হিস্ট্রা করে বাইরে নিয়ে আসছে এবং ঈদ দিয়ে মাথা থাতলাই দিছে। আর এখানে একটা শুট করা হয়েছে আমার মামা, এটা কিন্তু এটা করা হয় নাই। হ্যাঁ বন্ধুত্ব ছিল। এই যে মুবিন উনি, হ্যাঁ মুহিন, উনি হচ্ছে গিয়া ওনার যে বাসার খাটটা পর্যন্ত আমার মামা কিনে দিচ্ছে। আর তারপর হচ্ছে গিয়া আপনার বাজার করে দিত, তারপর চালাইতো আমার মামা, আমার মামা ওদের চালাইতো। এত বড় একটা ঘটনা ঘটেছে, এর ভিতরে কোনো ধরনের প্রবলেম হয়েছিল কিনা? বা প্রবলেম বলতে আমি বলছি 2020 থেকে 25 সালে এই 5টা বছর আমার মামা অনেকটা ডেভেলপ করে তার ব্যবসায়, এবং অনেক ভালো ছিল আলহামদুলিল্লাহ। তার সন্তান ওয়াইফ নিয়ে অনেক ভালো ছিল, ভালোই দিন কাটতেছিল এবং সে একটা লাক্সারি লাইফ বিলং করতেছিল। তো ওইটা তার বন্ধুদের এটা সহ্য হচ্ছিল না যে ও এত ভালো, তাহলে আমরা এরকমের কেন, তাহলে তার মানে আমাদের কিছু একটা করতে হবে, কারণ মানুষ তো লোভে পড়ে সবকিছু করে, এই জন্য ওরা লোভে পড়ে আমার মামার এই কাজটা করছে। আমার মামারে বলছে যে ওই তুমি তোমার মেন এই যে সোহানা মেটালটা আমাদের দিয়ে দাও, আর যদি তুমি সেটা না করো তাহলে প্রত্যেক মাসে আমাদের 2 লক্ষ টাকা করে তোমাকে দিতে হবে। এখন আমার মামা বলছে যে আমি কষ্ট করে এগুলো সবকিছু আমার নিজের পরিশ্রম দিয়ে এগুলো করছি আমার বাচ্চাদের ভবিষ্যৎ গড়ার জন্য, আমি তোমাদের কেন শুধু শুধু 2 লক্ষ টাকা চাঁদা দিতে যাবো। হুমকি দিছে আমার মামার ডিরেক্ট। আসলে আপনারা তখন আপনার মামা নিয়ে আপনার যে মামাতো বোন এবং আপনার মামার বডি নিয়ে আসছেন, মানে হ্যাঁ বডি নিয়ে আসছে, আমরা বডি নিয়ে আসছেন। এরপরে ঢাকায় যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তারা মোবাইল ফোনে আপনাদের কোনো হুমকি দিয়েছেন কিনা? হ্যাঁ দিছে। আমার খালাতো বোন রে আমার যে আমার খালার বড় মেয়েকে হুমকি দেওয়া হয়েছে, কারণ এবং আমাদেরও অনেক টার্গেট করা হয়েছে। যখন আমরা মাইক্রোতে বসি আমার মামাকে যখন লাশে গাড়িতে উঠায় এবং 2 জন ব্যক্তি, ওনাদের আমি চেহারা দেখলে চিনবো কিন্তু আমরা আমাদের অনেকক্ষণ পর্যবেক্ষণ করছে, আমাদের হাত দিয়ে এরকমের দেখাইছে আমাকে আর আমার মামাতো বোন, আমার মামার মেয়েটারে, এই 2 জনের। তো আমার মামার মেয়েটা আগে দেখছে, দেখার পরে আমার বলতেছে আপু দেখো তো ওই লোকটা এরকম কি দেখায়। পরে আমি তাকানোর পরে ওরকমের ডিরেক্ট দেখাইতে পরে আমি আর কোনো কথা কিছু বলি না। পরে আমার খালারে বলছে, আমার খালা বলতেছে কই লোকটা দেখা, আর আমার একটা কাকা ছিল, কাকারে দেখাইছে। পরে লোকটা মানে আমার আন্টিও দেখতে পারে না, এর মধ্যে কেমনে জানি ওই পাশ দিয়ে বের হয়ে গেছে। 2 জন লোক ছিল। মোবাইল ফোনে কোনো হুমকি দেওয়া হয়েছে কিনা? না মোবাইল ফোনে কোনো হুমকি এখন পর্যন্ত আসেনি, কিন্তু আমার বোনকে দিচ্ছে, ওই যে আমার খালাতো বোনকে দিচ্ছে। আচ্ছা, এই ঢাকা থেকে আসার পর এখন পর্যন্ত বিএনপির ঊর্ধ্বতন কোনো নেতা বা বড় কোনো নেতা আপনাদের এখন পর্যন্ত ফোন দিয়ে খোঁজ খবর নিয়েছেন? না নাই, এখন পর্যন্ত আমাদের সাথে কোনো কন্টাক্ট হয়নি। তাকে প্রথমত এই প্রথম স্টেপটা হচ্ছে গিয়ে তাকে প্রথম যে স্টেপে মারা হয়েছে ওটা হচ্ছে গিয়ে প্রথম ঈদ দিয়ে তাকে মাথায় আঘাত করা হয়েছে এবং এই গলায় শুট করা হয়েছিল, মাথার ভিতরে এখান থেকে এখানে চাকু ঢুকাই দেওয়া হয়েছিল এবং এখানে একটা পোস্ট দিছে, এখানে গলায় পোস্ট আছে চাকুর, আর ওই যে আংটির মতো যে আছে না ওই যে মাথায় চাকুর মতো থাকে ওইগুলো দিয়ে এরকমের ঘুষাই আমার মামার এই ঘাড়ে আঘাত করছিল, ঘাড়ে। আমার ছেলে মেয়ের কথা একবারও ভাবলো না যে আমি ওদের মারতেছি,
তারপরে আমি ছেলে মেয়েটার কি হইব, এই মহিলাটা কি হইব, ভবিষ্যৎটা কি অন্ধকার করে দিতেছি, একবার ওরা ভাবে নাই। শরীরে কোনো কাপড় ছিল না, এরকম ভাবে মারছে। এত বড় ঈদ নিয়ে মানুষকে কিভাবে মারতে পারে? ওরা কি মানুষ না? ওদের কি মা নাই, বোন নাই, সন্তান নাই? আমার হাজবেন্ড চলে যাবে, ছেলে মেয়ে টিম করে দিয়েছে। আমি এখন যে কি করবো, কোথায় যাবো, আমি তো সেটাই বুঝতে পারতেছি। কোন বিচার চাই? কঠিনতম বিচার। জানি এরকম কাজ আর কেউ করতে না পারে, আর কোন ছেলে মেয়ে এতিম না হয়, আর কোন মেয়ে জানি স্বামী হারা না হয়। এই কাজটা করার আগে 10 বার যেন ভাবে যে আমি কার এরকম ক্ষতি করতে যেতেছি। মানুষ এভাবে মারতে পারে না। আমাদের তো থানায় প্রথম কেসটা নিচে প্রথমে, তারপরে আবার যখন সকালে আমরা গেছি যে ওনার মরদেহর এই কাগজটা দিব বলছে, তখন আবার শুধু বারবার ওনারা কেস লিখতে আছে, বারবার পাঠাইতেছে, অনেক শুরু করছে। ঠিক আছে, ওনার মরদেহ দিতেছে না, বলতেছে যে সিসি ক্যামেরার যে পোস্টারটা দিয়ে দেখাইছে ওনারা ওই কাগজটা দিতে চায় না আমাদের কাছে। তো এটা নিয়ে অনেক দ্বন্দ্ব করতে করতে আমাদের বিকেল হয়ে যেতেছে, অথচ আমাদের লাশ আনতে পারতেছি না। এইসব নিয়ে অনেক দ্বন্দ্ব চলছে। তো যখন আবার আমরা এখানে আসছি বা রাস্তার মধ্যে, তখন আবার থানা থেকে ফোন দিয়েছে যে আবার নতুন করে কাগজ করতে হইব, এটা হয়নি, এটা নাকি কেস হয়নি। এটা নিয়ে বহুত চলছে, অনেকবার আমাদেরকে রাস্তা করছে। তো আমাদের হাজবেন্ডের লাস্টে এই দ্বন্দ্ব করতে করতে আমরা আস্তে আস্তে ভোর 4টা বাজছে কালকে এখানে আসছি। ঠিক আছে, বা এরকম করে ওনারা আমাদেরকে অনেক করছে। প্রথম কাগজটা ঠিকই লিখছিল, লেখার পর হয়তো বা উপরে থেকে ওনাদের কোথা থেকে আসছে, তখন আমাদের কেস ঘুরে ফেলাইতে চাইছে। তারপরে যে ফুটেজটা দেখাইছে আমরা, ওটা ওনারা রাইখা দিয়েছিল, ওটা আমাদের দিতে চাইনি। এটা হলো অনেক দ্বন্দ্ব গেছে। তো অনেক দ্বন্দ্ব করে আমরা তারপর আমরা হাজবেন্ডের লাশ নিয়ে এখানে আসছি। আপনাদের এমনি প্রকাশ্যে সরাসরি কেউ হুমকি দিয়েছে কিনা যে মেরে ফেলা হবে বা আমাকে আমার সন্তান এখনো কিছু করে না, যেটা সত্যি কথা। কিন্তু আমার স্বামীর সাথে অনেক যুদ্ধ গেছে এইসব বিষয় নিয়ে, আমার মরার আগে। ঠিক আছে, উনি সবকিছু আমার সাথে শেয়ার করতো না, এইসব ব্যবসায়ী সমস্যা নিয়ে আমার বলতে, কিন্তু কিছু জানতাম যে এটা নিয়ে ওনারা অনেক চাপ দিতেছে ওনার উপর দিয়া। ঠিক আছে, তাদের ভয় কি আপনারা ঢাকা ছিলেন? ঢাকা ওনার ভয় না, ভয় না, উনি তো মেরে ফেলছে, আর ভয় কি পাবো? ওনার তো মেরে গেছে না। আমাদের এখনো আমার কোনো হুমকি আসে নাই, সেটা সত্যি কথা। কিন্তু আমাদের সামনে হইতে পারে, এই যে নিউজগুলো হইতাছে বা যে বলতেছে, এই জন্য সামনে কিছু হয়তো বা ভয় হতে পারে। আমার ছেলে আছে, মেয়ে আছে, এখন আমাদের সামনে ওদের কে চালাইবো, কি করবো? আমার তো ভবিষ্যৎটাই নষ্ট করে দিল। তার জন্য প্রোটেক্টের জন্য আমাদের কিছু আপনাদের কিছু করা দরকার। ঠিক আছে, আমরা জানতে পেরেছি যে আপনার বাড়িতে আসার পরে আপনার স্বামীকে দাফন করার পরেও ঢাকা থেকে অনেক বড় বড় জায়গা থেকে আপনার কাছে ফোন আসছে যে তোমরা ঢাকায় আসো, এরকম কিছু আছে কিনা? হ্যাঁ, আমার ওই যে ভাগ্নি আছে, যে ওর কাছে ওর কাছে ফোন আসে, ওই সবকিছু বেশি করতেছে, তো ওর কাছে অনেক তদন্ত আছে, এরকম হইতাছে। জানাইছে কিনা আপনার ভাগ্নি যে উপরে বিএনপির বড় নেতাদের? উনি তো বিএনপি করে, বিএনপির নেতার সাথে ওনাদের সাথে কিছু ছিল না। কিন্তু এখন হয়তো এক একজন বিভিন্ন ভাবে এক একটা কথা কইতাছে, কেউ আসতে বলতেছে, কেউ এটা থামাইতে বলতেছে। ওর কাছে অনেক ফোন আসছে, এইসব নিয়ে তদন্ত করতেছে। আমি তো ওরকম মানসিকতায় নাই, আমি সাথে কথা বলতেছি না, আপনাদের সাথে এরকম আসলাম সামনে। আমার তো মন মানসিকতা কোনোটাই ঠিক নেই। আমার হাজবেন্ড চলে যাবে, ছেলে মেয়ে টিম করে দিয়েছে। আমি এখন যে কি করবো, কোথায় যাবো, আমি তো সেটাই বুঝতে পারতেছি। আপনার হাজবেন্ডকে নিঃশংসভাবে এই যে প্রকাশ্য দিগুলোকে এমনি আঘাত দিয়ে তাকে হত্যা করা হয়েছে, এমনকি তার মৃত্যু নিশ্চিত হওয়ার পরেও তার অনেক লাফালাফি করছে। আপনাদের দাবি কি? আমার দাবি এখন আমার হাজবেন্ডের বিচার চাই, সত্যি এমন বিচার চাই, কঠিনতম বিচার। জানি এরকম কাজ আর কেউ করতে না পারে, আর কোন ছেলে মেয়ে এতিম না হয়, আর কোন মেয়ে জানি স্বামী হারা না হয়। এই কাজটা করার আগে 10 বার যেন ভাবে যে আমি কার এরকম ক্ষতি করতে যেতেছি। মানুষ এভাবে মারতে পারে না। আর শরীরে কোনো কাপড় ছিল না, এরকম ভাবে মারছে। এত বড় ঈদ নিয়ে মানুষকে কিভাবে মারতে পারে? ওরা কি মানুষ না? ওদের কি মা নাই, বোন নাই, সন্তান নাই? যারা আমার সন্তান হারা করলো এরকম করে, আমার ছেলে মেয়ের কথা একবারও ভাবলো না যে আমি ওদের মারতেছি, তারপরে আমি ছেলে মেয়েটার কি হইব, এই মহিলাটার কি হইব, ভবিষ্যৎটা কি অন্ধকার করে দিতেছি, একবার ওরা ভাবে নাই। ওরা যেহেতু ভাবে নাই, এরকম শাস্তি হোক, ও যদি তিলে তিলে শেষ হয়ে যায়, এরকম ভাবে যে আপনারা কঠিন শাস্তি দিবেন, জানি দ্বিতীয়বার এরকম যখন কাজ আর কেউ করার সাহস না পায়, আর কেউ যেন এতিম না করতে পারে, স্বামী হারা সন্তান হারা না করে। আমি শুধু আপনাদের কাছে একটাই দাবি, জানি আমার স্বামীর বিচারটা সুস্থভাবে একটা সুন্দর একটা বিচার হোক, জানি এটা সবাই মনে রাখতে পারে। অবাক লাগে না আপনাদের? অবাক তো লাগার কথা। মানে আমরা বড় বড় আন্দোলন করতে পারি, বড় বড় আন্দোলন করে আমরা একদম পতন ঘটায় ফেলি, অথচ সেই আমাদের সামনেই শত শত মানুষ সেখানে দাঁড়িয়েছিল। পুরান ঢাকার কথা বলতেছে, আজকে ভিডিওটা দেখছেন না? শত শত মানুষ দাঁড়ায় ছিল, ওরা সংখ্যায় ছিল 5 জন, 10 জন, 20 জন। ভাই, এতগুলা মানুষের সামনে
একজন ব্যবসায়ীকে এইভাবে আঘাত করা হয়েছে, এইভাবে আনন্দ করা হয়েছে, এবং এটা দ্বারা বুঝাচ্ছে যে আইনের অবস্থা কি, আমাদের কেউ কিছুই করতে পারবে না। তাছাড়া এই সাহস কোথা থেকে পাইলো ভাই? ও কি জানতো না যে এটা প্রশাসনের কাছে যাবে? এটা জানাজানি হলে তার সর্বোচ্চ সাজা হবে। দলীয় ট্যাগ আছে ভাই, দলীয় ট্যাগ আছে। 2 জনকে অলরেডি গ্রেপ্তার করা হয়েছে, মনে হয় রিমান্ডেও নিয়ে যাওয়া হয়েছে। 2 জন না 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বক্তব্য পাচ্ছি। বিশেষ করেন ভাই, এখনো পর্যন্ত কোনো পত্রিকায় সেভাবে হেডলাইনই করা হয় নাই এদের দলীয় ট্যাগ কি, কোন ক্ষমতায় এই কাজটা করলো সে। এরপরে হচ্ছে যতটুকু ঘটনা আমরা জানতে পারছি, এখানে চাঁদার ব্যাপার প্রথমে মিডিয়াতে এসেছিল। এখন অনেক যাচাই বাছাইয়ের কথা আসতেছে, অনেক যাচাই বাছাই হবে যে আসলে কেন এই ঘটনাটা ঘটেছে। আমরা প্রথমে প্রাথমিকভাবে যেটা জানতে পারছি যে চাঁদা, একটা ব্যবসা আছে তাদের, সেই ব্যক্তিটার একটা ব্যবসা ছিল, তো সেই ব্যবসার 50% তাকে পার্টনার করতে হবে, নাহলে 50% যে লাভ হবে সেটার চাঁদা দিতে হবে, এমনটা শুনেছি ভাই। এটা যাচাই বাছাই অনেক কিছু প্রয়োজন আছে। লোকটা দিতে রাজি নাই, লোকটার বাড়ির সামনে আইসা, দোকানের সামনে আইসা হুমকি ধামকিও দিছে ব্যবসায়ী। এক পর্যায়ে তারে ওখানে ডেকে নিয়ে যেয়ে অনেকগুলো মানুষজন রেডি, এবং কেমনে ভাই চারিপাশে মানুষজন সব দূরে থেকে দেখতেছে। এই মানুষই আবার আমরা পতন ঘটাইছি, কেউ কিচ্ছু বলে নাই, সবার সামনে, এবং আশেপাশের বিভিন্ন ভিডিও ফুটেজ আমাদের চোখের সামনে। সামনে কে আসবে, মানে আমি তো দেখতে পাচ্ছি যে ভাই কি বলবো, ক্ষমতা বিষয়টা অন্যরকম। যে যাচ্ছে সে মনে হয় যে সে একটা রাঘব বোয়াল হয়ে যাচ্ছে। কিছু কিছু মানুষজন ধরেই নিছে যে আমি ক্ষমতাবান হয়ে গেছি, আমারে আর কে ঠেকায়। অবস্থা দেখেন, আইন শৃঙ্খলার অবনতি ঘটতেছে, এটা সত্যি কথা। সাহস কেমনে পাচ্ছে, কেমনে পাচ্ছে সাহস? একের পর এক ঘটনা ঘটতেছে, আমরা শাস্তি দেখিনি, 2 দিন পরে আরেকটা ঘটনা আসবে, আমরা এটাও ভুলে যাব। মানে এখনই যদি নিয়ন্ত্রণ না করা যায়, সামনে কি ঘটবে? সামনে দেশটা কাদের হাতে তুলে দিতে যাচ্ছে আমরা? তবে যারা রাজনীতি করে বা যারা ক্ষমতা দেখায়, একদিন না একদিন দেখবেন যে এদের অবস্থা এরকমই হয়। মানে দেখবেন যে সে নিজেই আরেকজন আইসা তারে আঘাত করে দিছে। দুঃখজনক। আমরা চাই দৃষ্টান্তমূলক সাজা চাই, এবং যাদের মানে পাখায় ভর করে এরা কাজকামগুলো করতেছে তাদেরও তো সচেতন হইতে হবে, তাই না? আমিও বললাম না, আমি হিরো আলমের 7 দিনের জন্য মন্ত্রিত্ব পাই, একটা দিন বন্ধ করে দেব, সকলের আগে আপনাদেরকে প্রমাণকে দেব। বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর করতে হবে, কারণ আমরা অনেক জায়গায় দেখেছি বাংলাদেশের পুলিশ প্রশাসন সন্ত্রাসীদের আমাদের জনগণ যখন হত্যা করার পরে জেলখানাতে তাকে ধরে নিয়ে যাওয়া হয়, পুলিশ আদালতে নিয়ে যাওয়া হয়, আদালতে নিয়ে যাওয়া যশের একটা কাজ করে কি, তাদেরকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়। কিন্তু আমি হিরো আলম মৃত্যুদণ্ড করছে তাদেরকে 24 ঘন্টার মধ্যে ফাঁসিতে ঝোলাবো। সকলের আগে 24 ঘন্টার মধ্যে যারা সমস্ত প্রকাশ ভিডিও ফুটেজ থাকে যে এই লোকেরা সন্ত্রাসীকে মেরে ফেলে দিচ্ছে, আমাদের অমুক লোক ভিডিও ফুটে থাকে, তাদেরকে 7 দিনের মধ্যে তাদেরকে এই দেশের থেকে, বাংলাদেশে যত লোক সন্ত্রাসী আছে মৃত্যুদণ্ড যে সমস্ত দোষ তাদেরকে লিখে দেওয়া আছে, এই সন্ত্রাসে মৃত্যুদণ্ড প্রদান করা আছে, তাদেরকে আগে ফাঁসিতে ঝোলানোর ব্যবস্থা করে দেব। এবং দেশের আইন শৃঙ্খলা বাহিনী কঠোর করতে হবে, এবং দেশের অনেক পরিবর্তন আনতে হবে। 7 দিনের জন্য আপনারা দেশ ঠিক করতে পারবেন না। 7 দিনের জন্য বাংলাদেশের জন্য 7টা কাজ না করে একটা ভালো কাজ করতে পারেন। এই যে সমস্ত কালোবাজারি আছে, এই কালোবাজারকে সমস্ত টাকা, এবং যারা লুটপাট করে আছে তাদের সমস্ত টাকা বার করে আছে মিল কারখানা এবং বাংলাদেশে উন্নয়নমূলক কাজের ব্যবস্থা করে দেব। অবশ্যই আপনারা সারা আছেন, বড় বড় কথা বলা যায় কিন্তু কাজ করা যায় না। তবে একটা কথা বলতে চাই, আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে অনেক দুর্বল আছে, এদেরকে ঠিক করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীর সামনে
জনগণ পিটিয়ে মারে মানুষকে, তারা চায় থাকে দেখে। আমাদেরকে এই সমস্ত বন্ধ করতে হবে এবং দেশের যে সমস্ত এমপি মন্ত্রী যারা অর্ডার দেবে তাদেরকে ব্যবস্থা নিতে হবে। তাই আপনাদের এরকম অনেক কটা কাজ করা সম্ভব, কিন্তু আমরা 7 দিনের মধ্যে এতগুলো কাজ করতে পারবো না। যতটুকু সম্ভব আগে সন্ত্রাস মুক্ত বাংলাদেশ করার চেষ্টা করব। ভালো থাকুন সবাই। 7 দিনের জন্য আপনি মন্ত্রী হলে তেমন কোনো দায়িত্ব পালন করা যায় না। তবে একটা কথা বলতে চাই, দেখুন বাংলাদেশে অনেকে বড় বড় কথাবার্তা বলে রাজনীতিবিদ নেতারা। আসিফ নজরুলের উদ্দেশ্যে স্যারকে একটা কথা বলতে চাই, দেশের এখন আইন আপনাদের হাতে। আপনার ইচ্ছে করলে আইন তৈরিও করতে পারেন, আইন আবার পাল্টাতেও পারেন। দেশের এমন আইন তৈরি করুন যে আইন থেকে প্রতিটা বাংলাদেশের ঘরে ঘরে সন্ত্রাসীরা, কালোবাজার, যে সব চাঁদাবাজ আছে, তারা এই আইন দেখে তারা নিজেরা আল্লাহর কাছে তওবা করে তার নামাজ পড়ে ভালো হয়ে যায়। দেশে এরকম আর সন্ত্রাসী কোনো মায়ের বুক খালি করা যাবে না। এবং এমন আইন করবেন যে আইনে প্রকাশ কোন সন্ত্রাস চাঁদাবাজিকে ধরা হলে, এবং আইন এমন করবেন আইনের মৃত্যুদণ্ড করে জজ প্রদান করে তাকে মৃত্যুদণ্ড দেয়। জজ যদি কলম দিয়ে লিখতে পারে মৃত্যুদণ্ড দেওয়া হলো, সেই মৃত্যুদণ্ডটা 24 ঘন্টার মধ্যে কার্যকর করা হয়। এই আইনের একটা অর্ডার দিবেন আপনি। বাংলাদেশের আপনাকে ক্ষণেকের কয়দিনের জন্য আপনার দায়িত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশে এমন করে একটা ভালো কাজ করে নামে যান যে কাজ দেখে সারা জীবন আপনাকে মনে রাখে যে নজরুল স্যার একটা ভালো কাজ করে গেছে। তাই আপনাদেরকে একটা কথা বলতে চাই যে আইন পরিবর্তন করুন। আমাদের আইনের অনেক ধারাগুলো নরমাল আছে, এই ধারাগুলো কঠোর করুন। আর যে ধারাগুলো আছে বাস্তবায়ন করার অর্ডার দেবেন, যাতে এই বাস্তবায়ন দেখে সন্ত্রাস মুক্ত বাংলাদেশ হয়ে যায়। যারা মনে করেন অন্যায় অত্যাচার করে তারা যেন ভয় পায় এবং দেশের মানুষ শান্তিতে চলাফেরা করে। আপনাদের কাছে এটা একটা বার্তা দিলাম, সন্ত্রাসীদের কোনো দল হতে পারে না। সন্ত্রাসী সন্ত্রাসী, সে যাই হোক, সে যে দলেরই হোক, সে যে এমপির সূত্র হোক, যে মন্ত্রীর পোলা হোক, সন্ত্রাসী সন্ত্রাসী, তাদের কোন দল হতে পারে না। তারা মৃত্যুদণ্ড করে মনে করেন রায় প্রদান করলে সে এমপি মন্ত্রী সন্ত্রাসীর পোলা হোক না কেন, সে প্রধানমন্ত্রী হোক না কেন, তাকে ধরে আনে মৃত্যুদণ্ড 24 ঘন্টার মধ্যে কার্যকর করুন, দেশে সন্ত্রাস মুক্ত করুন। ভালো থাকবেন। কারো স্বামী হারা, কারো সন্তান হারা না করে আমার মতন যেন কি বিধবা না হয়, আমার ছেলে মেয়ের মতন যেন এতিম না হয়। আপনাদের কাছে একটা অনুরোধ, সরকারের কাছে অনুরোধ। আমার তো কাহিনী এটি ব্যবসার জন্য, ব্যবসা দোকান ছিল, মানে আমার মেয়ের দোকান ছিল মেয়ের নামে। ওখান থেকে নাকি চাঁদা চাইছে যে মাসে মাসে ওনাকে 2 লাখ করে টাকা দিতে, দোকান দিতে করতে। এগুলো মানে একটু সাহসী লোক ছিল, ভয় পাই নাই। কেন আমি দিতে যাবো? আমি কষ্ট করে দোকান করি, আমার ছেলে মেয়ের জন্য ভবিষ্যৎ করতেছে, আমি কি লেগে মানুষের দিতে যাবো? এইগুলো নিয়ে ওনার সাথে অনেক দ্বন্দ্ব, ঠিক আছে। উনি তো ভয় পাই নাই। ওনার দোকানে গেছে, দোকানে যাওয়ার পর ওনার সাথে তকাতকি হয়েছে ওনাদের সাথে, কি লেগে উনি গোডাউনে খুলতে গেছে তালা। এরকম করতে করতে ওনার সাথে হাতাহাতি করতে করতে ওনার এমন ভাবে অ্যাটাক করতে করতে দোকান থেকে হেসে হেসে নিয়ে 3 নম্বর গেটের সামনে নিয়ে ওনার পাথর দিয়ে অ্যাটাক করছে। ওনার শরীরে কোনো কাপড় ছিল না, ওনার এমন ভাবে মারছে। ও দেখতে গিয়ে মানুষ কিভাবে এরকম মারতে পারে? ওনার দিকে যাওয়া যায় না। আল্লাহ, আমার ছেলে মেয়ের এরকম করছে, আমি এখন কোথায় যাবো? আমি ছেলে মেয়ে কি করবো? সরকারের কাছে আমার একটা অনুরোধ, আমি এবং আমার ছেলে মেয়ের নিশ্চয়তা চাই, ওনাদের প্রোটেক্ট চাই, আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ চাই। আমি এখন কি করবো? আমি ছেলে মেয়ে লেখাপড়া করাবো কিভাবে? কোথায় থাকবো? আমার স্বামী এরকম কিছু রেখা যায় নাই যে আমি আমার ছেলের মানুষ করতে পারবো। আমি একটা মহিলা মানুষ, কি করবো? আপনাদের কাছে একটা অনুরোধ, সরকারের কাছে অনুরোধ, আমার হাজবেন্ডের বিচার চাই এবং আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ চাই, যে আমি ওদের নিয়ে লেখাপড়া করাই আমার মেয়েটার বিয়ে এসে দিতে। ওর অনেক স্বপ্ন ছিল, মেয়েটাকে এত ভালোবাসতো। পৃথিবী একদিকে, আমার মেয়ের ছেলে মেয়ে ছিল একদিকে। ওনার বাঁচতে দিল না, আমার মেয়ের ছেলে মেয়ের ভবিষ্যৎ করতে দিল না।
লেখাপড়া বিয়ে যদি কিভাবে কি করবো আমি জানি না। মনির যে এদের বলছে না, ওনাদের আমি মানে চিনি, কিন্তু তাছাড়া ওনারাই অনেক মানুষে হায়ার করছে, ঠিক আছে, তাদের তো চিনি না, ঠিক আছে, ওনার বাইরে থেকে হয়তো অনেক লোক আইনাই ভাড়া করে মারছে। তাহলে মানুষ কিভাবে পারে? ওনারা যারা চিনে জানে, ওরা কখনোই সাহস করতে পারবো না, কারণ উনি তো অনেক দিন ধরে মিটফুটে ছিল, উনি ব্যবসা বাণিজ্য করতে, মানুষের অনেক হেল্প করছে, অনেক মানুষ অনেক হেল্প করছে, মানুষের দুঃখে পাশে দাঁড়াইছে, তার কাজে কর্মে টাকা পয়সা দিতে পারতো না, কিন্তু নিজে ঝাঁপায়া পড়তো কারণ বিপদ হলে। আজকে ওরা এই অবস্থা করছে। এরকম যদি রাস্তা পুকুরা থাকতো উনি নিজে কাঁধে নিয়ে ভর্তি করতে, কিন্তু আমার হাজবেন্ডে কেউ নিয়ে একটু হাসপাতালে ভর্তিও করে নেবে, পড়ে রয়েছে, মানুষ চায় রয়েছে, দেখতেছে কিভাবে পারলো তিলে তিলে এরকম করে মারতে। মানুষ পারে ওনার ফুটবলের মতো খালি এখান থেকে এখানে শর্ট করছে, এখান থেকে লাথি মেরে ফেলাইছে। তার শরীরের মধ্যে একটু কাপড় রাখি না যে মানুষটা। আমি আপনাদের কাছে বিচার চাই, এরকম জানি আর কোনো মানুষের কষ্ট দিতে না পারে, আর কোন মানুষরে কারো স্বামী হারা, কারো সন্তান হারা না করে আমার মতন যেন কেউ বিধবা না হয়, আমার ছেলে মেয়ের মতন যেন এতিম না হয়। আপনাদের কাছে একটা অনুরোধ, সরকারের কাছে অনুরোধ, এমন বিচার চাই জানি দ্বিতীয়বার এরকম খারাপ কাজ কেউ না করতে পারে, কেউ যেন সন্তান হারা না করে, স্বামী হারা না করে। আর আমার ছেলে মেয়ের ভবিষ্যৎটা যেন একটু আমি ওদের নিয়ে বাঁচতে পারি, ওরকম যদি সরকার আমার একটু সাহায্য করে। আমি তো আপনাকে সবার কাছে একটা অনুরোধ করলাম, আমার ছেলে মেয়ের ভবিষ্যৎটা যেন ভালো হয়। আপনাদের কাছে শুধু একটু অনুরোধ, আমার ছেলে মেয়ের ভবিষ্যৎটা, যে চলে গেছে তো বিরোধ আসবো না, কিন্তু তার আপনারা যেন শান্তি পায়, যেন সুস্থ একটা বিচার হয়, তো আমার ছেলে মেয়ে যেন ভালো থাকতে পারে, তাহলে ওনারা অনেক আপনারা শান্তি পাইবো যে আমি আমার ছেলে মেয়ের কিছু করতে পারি নাই, কিন্তু দুনিয়ার মধ্যে সবাই আমার ছেলে মেয়ের জন্য ঝাঁপায় পড়ছে, আমাদের সাহায্য করছে, তাহলে উনি আপনার শান্তি দিতে পারবো। এই যে ছেলেটা পাথর মেরে একটা মানুষ খুন করলো, এখন বিএনপির তো আরো নেতা কর্মী আছে, কয়জন তার মতো পাথর মেরে এরকম আরো মানুষকে খুন করছে। আবার একই সময় বিএনপির যুবদলের একটা নেতাকে তো খুলনাতে খুন করা হয়েছে, তাহলে বিএনপিও তো খুনের শিকার হচ্ছে। আবার বিএনপি আভ্যন্তরীণ কোন্দলেও জড়াচ্ছে, নিজেরাও প্রায় 150 খুন খারাপি করেছে। অতএব এখানে সামগ্রিকভাবে বিষয়টাকে দেখতে হবে। মূল্যবোধের সমস্যা আছে, আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা আছে, বিচার করা, ন্যায্য বিচার দ্রুততার সাথে করার ঘাটতি আছে, এবং সব মিলে রাজনৈতিক দলেরও ঘাটতি আছে, রাজনৈতিক দলেরও ব্যর্থতা আছে। এটা এককভাবে কাউকে দোষ দিয়ে বাকিগুলো তাহলে মানে আড়ালে পড়ে যাবে। যেমন ধরেন এই যে 21টা বুয়েটের ছেলে আবরার ফাহাদের হত্যাকাণ্ডের সাথে জড়াইছে, এরা কি সবাই বাজে মানুষ হিসেবে বড় হয়েছে? বাজে মেধাবী ছাত্র না হলে তো বুয়েটে ভর্তি হইতে পারতো না। তাহলে এই ছেলেগুলো তো আসলে অত্যন্ত মেধাবী, বুয়েটে ভর্তি হয়েছে, তাহলে কেন তারা এরকম একটা ঘটনায় জড়ায় গেল? এটার জন্য কি শুধু দল দায়ী? এটার জন্য কি শুধু মূল্যবোধ দায়ী? এটার জন্য পরিবার দায়ী? এই সামগ্রিকভাবে এই অন্যায় অনাচারগুলোকে আমাদেরকে বিবেচনা নিতে হবে এবং এক্সপার্টদের মতামত নেওয়া দরকার, যারা ক্রাইম নিয়ে কাজ করেন, ক্রাইম এক্সপার্ট, ক্রিমিনোলজিস্ট, যারা মনোবিজ্ঞানী আছেন, তাদের মতামত নেওয়া দরকার। বোঝা দরকার যে সমাজ হিসেবে আমরা কেন এই বর্বর আচরণগুলো করছি। তা না হলে যেটা হবে, এটা একপাক্ষিক এককেন্দ্রিক হয়ে যাবে। পুরো সমাজ এবং রাষ্ট্র হিসাবে, জাতি হিসাবে আমরা পরিবর্তন হতে পারবো না। না, শুধুমাত্র দায়ী করা ঠিক হবে না, ন্যায্য হবে না, দায়টা সব দিক থেকে হবে। যেমন ধরেন একটা মসজিদে ইমামকে কোপানো হচ্ছে গত 2-3 দিন আগে, এখন ওইটা কোন দলের কর্মী? তিনি একটা ন্যায্য খুতবা দিচ্ছেন, তার খুতবা ভালো লাগে নাই। এর আগেও আমরা দেখেছি ইমামের চাকরি খেয়ে ফেলছে, যারা ভালো খুতবা দিতেন, যারা অন্যায়ের প্রতিবাদ করছেন এমন লোকদেরকে সরাই দিয়েছে। এখানে রাষ্ট্রের ভূমিকার একটা জায়গা আছে, সমাজের মূল্যবোধের একটা জায়গা আছে, রাজনৈতিক দলের ব্যর্থতাও আছে। কোনোটাকে বাদ দিয়ে একটা ছাড়া আর একটা করা যাবে না। দেখেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব বেশি খারাপ না। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি তো আপনি সুইজারল্যান্ডের সাথে কম্পেয়ার করলে চলবে না, কানাডার সাথে কম্পেয়ার করলেও চলবে না। আবার বাস্তবতাটা এরকম না যে আমাদের অবস্থা কি এখন হাইতির মতো, সিরিয়ার মতো, আমাদের অবস্থা কি এখন আপনার গাজার মতো অবস্থা হয়েছে? হয়নি, সেটাও হয়নি। একটা বিষয় হচ্ছে যে বাংলাদেশে যেখানে লক্ষ লক্ষ তরুণ ছেলেমেয়েরা বেকার, কাজ নাই, কোটি কোটি মানুষের সচ্ছলতার ঘাটতি আছে, দরিদ্র সীমার নিচে বাস করে, অভাব অনটন আছে, এরকম একটা সমাজে আপনি আইন শৃঙ্খলা পরিপূর্ণভাবে বজায় রাখাটা খুব সহজ কাজ না। এখানে হাজার হাজার কোটি টাকার মাদক ব্যবসা আছে, জুয়ার ব্যবসা আছে, বেশ্যাবৃত্তি আছে।
এই যে টোটাল সামাজিক অবক্ষয়ের জায়গাটা আছে, এটা সামগ্রিকভাবে আমাদেরকে বিবেচনা নিতে হবে। এইটা শুধুমাত্র একপাক্ষিক কোনোভাবে জাজ করবার কোনো সুযোগ নাই। সেই জন্য আমরা বোধ করতেছি আইন শৃঙ্খলা এত খারাপ হয়ে যায় নাই যে নির্বাচন নিয়ে আমাদের খুব বেশি দুশ্চিন্তায় পড়া দরকার, তবে ভালো করা আরো জরুরি। সেই জন্য আমরা বারবার দাবি করেছি নির্বাচন কমিশনকে এবং সরকারের কাছে। তো আমি আশা করছি যে আপনারা সব ভিডিওটি দেখেছেন। তারপর যদি এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।